হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। ঠিক তখনই দূরে একটা গাড়ির সাইরেনের শব্দ। গাড়ির শব্দটা শুনে লোকটার মুখের রং কিছুটা পাল্টে যায়। আরিয়ান খুব স্বাভাবিকভাবে মাইশার হাতটা ধরে। ধরায় কোনো জোর ছিল না, ছিল একটা আশ্রয়ের হাত। আরিয়ান কিছুটা নিচু স্বরে, ভয় পেও না, আমি আছি, কিছু হবে না তোমার। এই প্রথমবার মাইশা আরিয়ানের হাতটাকে না ছেড়ে শক্ত করে ধরে রাখে। পুলিশের গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসে, আর তখনই লোকটা সরে পড়ে। আরিয়ান মাইশাকে নিজের গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে বসে মাইশার শরীরটা ভয়ে কাঁপছিল। আরিয়ানের দৃষ্টি শুধু মাইশার দিকে। ধীরে মাইশা বলে ওঠে, স্যার, আপনি না থাকলে আজকে ওই লোকটা। আরিয়ান শুধু একবার তাকায় আর বলে, কিছু মানুষকে বাঁচাতে হয় শব্দ না করে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। সে জানে না কেন এই কথাটা বলতে গিয়ে তার গলাটা একটু থেমে যায়। আরিয়ান বুঝে এটা শুধু দায়িত্ব না, এই মেয়েটার জন্য সে আর আগের মতো কঠোর থাকতে পারে না। আর এরই মধ্যে রাশেদ খান পরিকল্পনার প্রথমবার বড় একটা ফাটল ধরলো। লোকটা ফিরে যায় খালি হাতে, কিন্তু তার যাওয়ার শব্দে সঙ্গে সঙ্গেই রাশেদ খান ঘরে ঝড় উঠে। রাশেদ খান টেবিলের উপর গ্লাস ছুঁড়ে মারে আর চিৎকার করে বলতে থাকে, কে ছিল ওটা? কে সাহস পেল আমার কাজের মধ্যে বাধা দেওয়ার? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর বলে, স্যার ওইটা আরিয়ান স্যার ছিল। নামটা শোনা মাত্র রাশেদের মুখ শক্ত হয়ে যায় এক মুহূর্তের জন্য। সে কিছু বলে না। তারপর ধীরে খুব ঠান্ডা গলায় বলে, ও কেন সেখানে ছিল? ও কিভাবে জানলো? লোকটা চুপ থাকে, আর এই চুপ থাকাটাই রাশেদ খানের সন্দেহের নিশ্চিত করে দেয়। এদিকে সাবিহা বেগম সেদিন রাতের কথা বলার পর বুঝে যায় সব খেলার তার হাতের বাহিরে যাচ্ছে। সে ধীরে ধীরে রাশেদ খানের সামনে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো যে মেয়েটাকে ধ্বংস করতে চাইছো? তার পিছনে কেউ না কেউ আছে। রাশেদ ধীরে সাবিহা বেগমের দিকে তাকায় আর বলে, আমি শুধু জানি এই মেয়েটা যতদিন বেঁচে আছে আমার অতীত ততদিন আমার পিছু ছাড়বে না। সাবিহা বেগম জানে এই মানুষটার সামনে আর কথা বলা মানে নিজের জন্য কবর খোঁড়া। অন্যদিকে আরিয়ান নিজের রুমে একা দাঁড়িয়ে আছে। আজকের ঘটনাটা যেন তার মাথায় থেকে যাচ্ছে না। আরিয়ান মনে মনে বলতে থাকে, ওকে কেন টার্গেট করা হলো? আর বাবার আচার আচরণও কেমন অস্বাভাবিক মনে হচ্ছে। এই প্রথমবার নিজের বাবার প্রতি তার কিছু সন্দেহ শুরু হলো। তাহলে কি এর মধ্যে কিন্তু আছে? তার ভেতরে ভাঙচুর শুরু হতে থাকে। সেদিন রাতে মায়েশা ঘুমোতে পারেনি। তার বারবার মনে পড়ছিল আরিয়ানের বলা সেই কথাটা। ভয় পেও না, আমি আছি তো। সে জানে আরিয়ান তাকে উদ্ধার করেছে, কোনো দায়িত্ববোধে নয়, তবুও যেন মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়। এই মানুষটা হঠাৎ করে ঝড়ের মতো এসে আমাকে কেন বাঁচালো? শত্রুপক্ষের হয়েও কেন আমাকে সাহায্য করলো? এদিকে ওই বাড়িতে সব খোঁজাখুঁজির পরে অ্যাঞ্জেলার হাতে পড়ে একটা পুরনো ডায়েরি। অ্যাঞ্জেলা চুপি চুপি সাবিহা বেগমের রুমে ঢুকে লকার খুলে একটা পুরনো ফাইল আর একটা হাতের লেখা ডায়েরি ছবি তুলে নিয়ে ইভানকে পাঠায়। ইভান সেই ডকুমেন্টসগুলো খুব কৌশলে আরিয়ানের সামনে আকর্ষণীয়ভাবে রেখে দেয়। ডায়েরিটা ছিল আরিয়ানের মায়ের। সেখানে এক এক করে লেখা ছিল কিভাবে রাশেদ খান ক্ষমতার জন্য মানুষ খুন করে, আর সাবিহা বেগম কিভাবে সেই খুনের সাক্ষী, কিভাবে তিনি সত্য বলতে চেয়েছিল কিন্তু রাশেদের চাপে চুপ থাকতে বাধ্য হয়।
শেষের দিকে শুধু একটা লাইনই লিখা, আমার ছেলেটা যেন একদিন সত্যি জানতে পারে। ডায়েরিটা পড়ে আরিয়ানের চোখে জল পড়তে থাকে। এতদিন সে একটা মিথ্যের মধ্যে বাস করে এসেছে। যে অহমিকা নিয়ে সে এতদিন চলেছে সেটা সম্পূর্ণটাই একটা মিথ্যা অহংকার। সে বুঝে যায় তার বাবা শুধু একজন খুনি না, তার মায়ের জীবনটাও ধ্বংস করেছে। তার মায়ের জীবনটাও ধ্বংসের কারণ। আমি এতদিন এক মিথ্যেই অহমিকায় বড় হয়েছি। হিংসা, অহংকার আর ইগো আমাকে মানুষকে মানুষ ভাবতে দেয়নি। আমার বাবা একজন খুনি ভাবতেই আমার গা শিরশির করছে। এইসব ঝড়ের মধ্যেই আরেক বিপদ নেমে আসে। রাত অনেকটাই হয়ে গেছে। আরিয়ানের বাড়ির পেছন দিকে অন্ধকার, হালকা বৃষ্টি পড়ছে। তানিশার ফোনে কথা বলতে বলতে গেটের দিকে এগোচ্ছিল। আমি এখানে আসছি, এত তাড়া কেন? হঠাৎ পেছন থেকে একটা হাত তার মুখে চেপে ধরে, আরেকটা হাত টেনে নেয় অন্ধকারের দিকে। চুপ, চিৎকার করলে সমস্যা হবে। তানিশার চোখ বড় হয়ে যায়, অবাক সবকিছু একসাথে। ঠিক তখনই দূর থেকে একটা কণ্ঠ, হাতটা ছাড়। লোকটা ঘুরে তাকায়। ইভানের চোখে কোনো ভয় নেই, শুধু ঠান্ডা আগুন। তুই ভুল জায়গায় হাত দিয়েছিস। পর মুহূর্তেই ঘটে সব দ্রুত, একটা ঘুষি আর একটা ধাক্কা। লোকটা মাটিতে পড়ে যায়। তানিশা কাঁপছিল। ইভান, তুমি তুমি এখানে কি কি করে এলে? ইভান তার সামনে দাঁড়ায়। তানিশার গোপনীয়তা তার মুখে ফুটে ওঠে। সব শান্ত মানুষ দুর্বল হয় না তানিশা। অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিতেই পড়তে হয়। একটা মেয়ের প্রতি হিংসুক হয়ে তাকে বিপদে ফেলতে যাচ্ছিলি, আর সেই বিপদে এখন নিজেই পড়লে। আমি আসলে আসলে আমি ওই যে আর বলতে পারে না, মুখে কথা আটকে যায়, হয় থতমত খেতে হয়। এখনো সময় আছে তানিশা, মানুষকে মানুষ ভাবতে শিখো। সেদিন অফিসে খুব সাধারণ একটা কাজ চলছিল, একটা প্রেজেন্টেশন। কিছু কাগজপত্র, রুটিন, মিটিং, সব স্বাভাবিক। মাইশা ফাইল হাতে নিয়ে রাশেদ খানের ডেস্কের সামনে দাঁড়ায়। খুব জোরে একটা নিঃশ্বাস নেয়, তারপর ধীরে ধীরে ভেতরে যায়। স্যার, এগুলো সাইন করা দরকার। রাশেদ খান কলমটা হাতে নিতে গিয়ে থেমে যায়। সে হঠাৎ মাইশার চোখের দিকে তাকায়। একটা অদ্ভুত স্থিরতা, ভয় নেই, স্থিরতা নেই, বরং যেন কাউকে মাপছে। রাশেদের বুকের ভেতর কোথাও একটা পুরনো স্মৃতি নেড়ে ওঠে। রাশেদ খান মনে মনে বলে, এই চোখগুলো মনে হচ্ছে আমি আগেও যেন কোথাও দেখেছি। মাইশার চোখ নিচে নামিয়ে ইতস্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাশেদ ফাইল সাইন করে দেয়, তবে তার চোখ আর কলম একসাথে চলে না। মাইশা বেরিয়ে গেলে রাশেদ চেয়ার হেলান দেয়, কিন্তু একটা ভাবতে থাকে। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে সাবিহাকে ডাক দেয়। আমাদের অফিসের যে মেয়েটা কাজ করে, মাইসা, ওর সম্পর্কে তুমি কতটুকু জানো? সাবিহা একটু থমকে যায়, রাশেদ খানের মুখের দিকে তাকিয়ে বলে, না, তেমন কিছু না, সাধারণ মেয়ে, গরিব ঘরের। চোখ সরু করে তাকায় রাশেদ। ওর চোখে কোনো সাধারণতা নেই। তারপর একটু থেমে যায়, ধীরে বলে, খুব ভালো করে একটু খোঁজ নাও। কে এই মেয়ে, কোথা থেকে এসেছে এবং সে কার মেয়ে? সাবিহা বেগমের মুখটা শক্ত হয়ে যায়, কিন্তু সে আর কিছু বলে না। পরদিন থেকে মায়েশার চলাফেরায় এক অদৃশ্য চোখ, অফিসে ঢোকা, বেড়ানো, আর সাথে কথা বলে, কাকে ফোন করে, সবকিছুতেই হিসাব রাখতে থাকে কেউ। ও যেন বুঝতে না পারে সকাল থেকে রাত অবধি সমস্ত কিছু আমাকে জানাবে। ওপাশ থেকে কেউ হ্যাঁ সূচক বাক্য উচ্চারণ করে, আর রাশেদ খান জানে সে এখন আর আন্দাজ করছে না, সে শিকারকে ঘিরে ফেলেছে। কিন্তু সে জানে না এই নজরদারির শেষ তার নিজের ঘরের ভেতরের আগুন ধরাবে। এদিকে বেশ কয়েকবার ইভানকে মাইশার সাথে দেখা যায়। আরিয়ানের ভেতরে জন্ম নেয় অনেক প্রশ্ন। কিছু কিছু ঘটনা আর কিছু পরিস্থিতি আরিয়ানকে অনেকের প্রতি সন্দেহের নজর ফেলতে বাধ্য করে। এর মধ্যে একজন হলো ইভান। পরের দিন সন্ধ্যা
আরিয়ান আর ইভান ছাদে দাঁড়িয়ে শহরের আলোর ঝিলমিল করছে। আরিয়ান সিগারেট জ্বালায় না, শুধু আঙুল ঘোরায়। তুই গতকাল যেভাবে তানিশাকে বাঁচালি সাধারণ কেউ পারে না। মায়েশার সাথেও তোকে আজকাল প্রায় সময় দেখা যায়। ঠিকঠাকভাবে বলতো তুই কে? ইভান চুপ করে থাকে। আরিয়ান সরু চোখে ইভানের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে। সত্যিটা বল ইভান, তুই আসলে কার পক্ষে খেলেছিস? এক সেকেন্ডে নীরবতা। এই নীরবতার ভেতরে অনেক বছরের জমে থাকা সত্য। ইভান ধীরে তাকায় আরিয়ানের দিকে। যদি বলি তাহলে সবকিছু ভেঙে যাবে। আরিয়ান মুখটাকে শক্ত করে ইভানের দিকে তাকিয়ে বলে, অনেক কিছুই এমনিতে ভাঙছে। রায়হান সিদ্দিকী নামটা শুনেছিস? ওই যে কিছুদিন আগে যার সাথে তোদের বিজনেস ডিল হলো। রায়ান সিদ্দিকীর নাম ইভানের মুখে শুনে আরিয়ান ইভানের মুখের দিকে বিস্মিত চোখে তাকায়। ওভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এটাই সত্যি যে ওই রায়হান সিদ্দিকী আমার বাবা। আরিয়ানের হাত শক্ত হয়ে যায়। রায়ান সিদ্দিকের ছেলে ইভান, আর এতদিন এই কথাটা সে জানতোই না। আমি এখানে এসেছি তোর সাথে মিশেছি সত্য খুঁজে বের করতে। দূরে কোথাও যেন বজ্রপাত হয়। ওই মুহূর্তে তাদের বন্ধুত্ব আর সাধারণ থাকে না। এটা এখন যুদ্ধের অংশ। সাবিহা বেগম এবং রাশেদ খান এবং পরিবারের কেউ জানেই না তাদের সবচেয়ে বড় শত্রুর ছেলে এ বাড়িতে বসবাস করছিল। সত্য কি? কোন সত্য লুকিয়ে আছে? কোন সত্য জানানোর কথা বলছিস তুই? সমস্ত সত্যের প্রমাণাদি তোর কাছে পৌঁছে যাবে, অপেক্ষা কর। গভীর রাত। আরিয়ান একা বসে আছে। টেবিল জুড়ে ছড়ানো ফাইল, ছবি, পুরনো কাগজ, একটার পর একটা সত্য তার সামনে খুলে যাচ্ছে। মাইশার বাবাকে নিজের হাতে খুন করেছে তার বাবা রাশেদ খান। সেই খুন চাপা দিতে সাবিহা বেগম চুপ থেকেছে। সাবিহা আর রায়ান সিদ্দিকের ভার্সিটির পুরনো সম্পর্ক, সবকিছুই আজ আরিয়ানের সামনে। আরিয়ান চোখ বন্ধ করে বসে পড়ে। নিজের মনে বলতে থাকে, ও এখন আমার বাবার টার্গেট মাইশা। মেয়েটা একা, একদম একা। তখনই ইভানের কথাগুলো তার মাথায় বাজতে থাকে। রাশেদ খান মানে তোর বাবা এবার মাইশাকে সরানোর প্ল্যান করছে। আরিয়ানের ভেতরে কিছু একটা ভেঙে যায়। সে বুঝে যায় আইন, প্রমাণ, সময়, এগুলো কোনোটাই এখন মাইশাকে সাথে বাঁচাতে পারবে না। এইটাই রাস্তা। সে নিজেই চমকে ওঠে নিজের চিন্তায়। আরিয়ান ফিসফিস করে বলে, একটাই জিনিস, ওকে ছুতে পারবে না, আর সেই কাজটাই এখন আমাকে করতে হবে। অফিস ছুটির পর মাইশা গেটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা গাড়ি এসে থামে তার সামনে। আরিয়ান নেমে আসে। গাড়িতে উঠে আসো মাইশা। কেন স্যার? আরিয়ান মাইশার চোখে চোখ রাখে আর বলে, এখন প্রশ্ন করার সময় নেই, যেটা বলছি সেটাই করো। মাইশা কিছু বুঝে ওঠার আগেই সে গাড়ির দরজা খুলে দেয়। ভয়, দ্বিধা সব নিয়েই মাইশা গাড়িতে ওঠে। গাড়ি ছুটে চলে। আমরা কোথায় যাচ্ছি স্যার? এমন জায়গায় যাচ্ছি যেখান থেকে তুমি আর পালাতে পারবে না, আর না তোমাকে কেউ ছুতে পারবে। স্যার, আমি কখন পালালাম? আরিয়ান কিছু না বলে শুধু মাইশার চোখের দিকে একবার তাকিয়ে গাড়ি চালাতে শুরু করে। ছোট নিরিবিলি একটা অফিস, ঘুম জড়ানো চোখ, একটা লোক। স্যার, এটা কি আর এখানে কেন নিয়ে এসছেন? আরিয়ান কোনো কথা না বলে লোকটির সামনে থেকে কাগজ নিয়ে মাইশার সামনে এগিয়ে দেয় আর বলে, এখানে একটা সিগনেচার করো। মাইশার মাথা ঘুরে যায়। কোনো কথা নেই, বার্তা নেই, কিসের সিগনেচার করবে সে? স্যার, আপনি কি পাগল হয়েছেন? এটা কিসের কাগজ? আর আমি সিগনেচারই বা করবো কেন? সম্পূর্ণ সুস্থ আছি আমি। তুমি কি জানো মাইশা, তোমার বাবার খুনি কে? আরিয়ানের কথা শুনে মাইশা স্তব্ধ। জানো কে তোমাকে মারার জন্য লোক লাগিয়েছে? জায়গাটাতে একটা নীরবতা। মাইশা নিচের দিকে তাকিয়ে আছে। তুমি যদি এখন এই কাগজের সিগনেচার না করো তাহলে তুমি বাঁচবে না। যেভাবেই হোক ওরা তোমাকেও মেরে ফেলবে। মাইশার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। স্যার, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আরিয়ান এক সেকেন্ড থামে, তারপর
কঠিন সত্যটা বলে। হ্যাঁ, কারণ আমি জানি এখন এটাই একমাত্র উপায়। যা বলছি সেটা করো। অনিচ্ছার সত্ত্বেও আরিয়ানের ভয় কাঁপা কাঁপা হাতে মাইশা সই করে। কাগজটা নিয়ে সিল মেরে দেয়। শুরু হয় একটা সম্পর্ক যেখানে আদৌ ভালোবাসা আছে কিনা জানা নেই। প্রাসাদের সেই বাড়িতে প্রবেশ করে আরিয়ান। পেছনে মাইশা রাশেদ খান ড্রয়িং রুমে বসে আছে। আরিয়ানকে দেখা মাত্রই রাশেদ খান বলে ওঠে, এত রাতে কোথায় ছিলে? আরিয়ান কিছু না বলে চুপচাপ একটা কাগজ এগিয়ে দেয়। কিসের কাগজ এটা? পড়ে দেখো। কাগজে চোখ বুলাতেই আর রাশেদ খান মাথায় যেন আগুন জ্বলে ওঠে। এক লাফে দাঁড়িয়ে যে সে চিৎকার করে বলতে থাকে, এই ছেলে, মাথা ঠিক আছে তোমার? অসম্ভব, এটা নিশ্চয়ই ওই মেয়েটার কাজ, তাই না? তোমার মাথা নষ্ট করেছে মেয়েটা। আমার ছেলে হয়ে তুমি কখনো এই কাজ করতে পারো না। পারি বাবা, আমি তোমার ছেলে আরিয়ান খান। তুমি যদি সব পারো তাহলে আমি কেন পারবো না? তোমার ছেলের বিয়ে হয়ে গেছে বাবা, এই মেয়েটার সাথে, যাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। কথাটা শুনে রাশেদ খানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আরিয়ান, মুখ সামলে কথা বলো। পাগলের মতো প্রলাপ বকছো কেন? হ্যাঁ, বাবা, আমি পাগল হইনি। আমি যা করেছি ঠিক কাজটাই করেছি। আজ বুঝেছি তুমি কতটা জঘন্য। নিজের অপরাধ ঢাকতে আরও একটা জীবনও শেষ করতে চাইছিলে। রাশেদ খান রাগে চিৎকারে বলতে থাকে। রাশেদ খানের চিৎকার শুনে সাবিয়া খান, মারিয়া বেগম এবং বাড়ির অন্যান্য সদস্যরা সবাই সেখানে জড়ো হয়ে যায়। এসে তারা দেখতে পায় আরিয়ান রাশেদ খানের সাথে তর্ক করছে, আর আরিয়ানের এক হাতে মাইশার একটা হাত ধরে আছে। আরিয়ান মাইশার হাতটা ধরে রেখেছে, এটা দেখে যেন সবার মাথা বাজ পড়ে। কি হয়েছে আরিয়ান? তুমি তোমার বাবার সাথেও এইভাবে চিৎকার করছো কেন? আর তুমি এই মেয়েটার হাত ধরে আছো কেন? কারণ আমি তোমাদের শাস্তি দিয়েছি আজীবনের জন্য। আর এটা এই মেয়েটা না, ও আমার বিয়ে করা বউ। কিসের শাস্তি দিয়েছো আরিয়ান বাবা? আরিয়ান ভাইয়া, তুমি বাড়ির কাজের মেয়েটার হাত ধরে আছো কেন? এই মেয়েটা নিশ্চয়ই তোমার মাথা নষ্ট করে দিয়েছে। তখনই বলেছিলাম এ ধরনের মেয়েরা কখনো ভালো হয় না। পাশে দাঁড়ানো তানিশা আর চুপচাপ। সে যেন এখন পূর্বের মতো কিছু ভুলে গেছে। সবাই ভালো করে শুনে রাখো, আজ থেকে ও আমার স্ত্রী। ওকে ছুতে গেলে বা ওকে কিছু বলতে গেলে আগে আমাকে পার করতে হবে। কথাগুলো শুনে যেন রাশেদ খানের পৃথিবী ভেঙে পড়ে। রাশেদ খানের মুখের রংটা যেন মুহূর্তেই পাল্টে যায়। চোখ দুটো লাল হয়ে ওঠে। সে চিৎকার করে বলতে থাকে, খবরদার আরিয়ান, তোমার মুখে লাগাম দাও। শত্রু কখনো আপন হতে পারে না। আরিয়ান ঘুরে তাকায়। প্রথমবার বাবার চোখে চোখ রাখে। সে ভয় না পেয়ে রাশেদ খানের পাগলামি দেখে। কেন বাবা, এই মেয়েটাকে চিনতে পারছো না? ও কার মেয়ে তুই জানিস? আরিয়ানের কণ্ঠ নরম, কিন্তু প্রতিটা শব্দ যেন ধারালো। জানি, যে লোকটাকে তুমি নিজের হাতে মেরেছিলে ও তার মেয়ে। হল রুম জুড়ে যেন স্তব্ধতা। সাবিহা বেগম কেঁপে ওঠে। আরিয়ান থাম, প্লিজ থাম। রাশেদ খানের মাথার ভেতর যেন বজ্রপাত হয়। হাত কাঁপতে থাকে। সে পকেট থেকে পিস্তল বের করে মায়েশার দিকে তাক করে। তুই আমার সব কিছু শেষ করে দিবি? মায়েশা চমকে সরে দাঁড়ায়। আরিয়ান এক চুলও নড়ে না, বরং মায়েশার সামনে নিজেকে দাঁড় করায়। উফ, আজ বুঝলাম তুমি কি। তুমি ব্যবসায় না, বাবাও না, তুমি একজন জঘন্য খুনি। সামনে থেকে সরে যা। না, তুমি গুলি করে শেষ করে দাও আমাকে। কেন কষ্ট হচ্ছে নিজের সন্তানের বুকে গুলি চালাতে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ চারদিকে কেমন যেন শব্দ। রায়ান সিদ্দিকীর কণ্ঠ। সে ভেতরে প্রবেশ করতে করতে বলতে থাকে, দেরি হয়ে গেছে রাশেদ খান। ইভান ও অ্যাঞ্জেলা সব প্রমাণ নিয়ে সামনে। রাশেদের হাত কাঁপতে কাঁপতে পিস্তল পড়ে যায়। সে হেরে গেছে। ইভানের সাথে অ্যাঞ্জেলা কে দেখে মারিয়া বেগম ও ভাবি আটকে ওঠে আর বলে, এঞ্জেল, তুই ইভানের সাথে কেন? আর ওকে তুই কি করে চিনিস? ইভান আর আমি খুব ভালো বন্ধু। আমেরিকাতে একসাথে ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর সাথে আমার পরিচয় হয়। সেখানে জানতে পারি তোমাদের এই বাড়ির কথা, আর তখনও আমাকে এখানে আসতে বলে, আর এখানে এসেই আমি সবকিছু গোপনে খুঁজে বের করি।
নিজের বাড়িতে আমি নিজের মনে করে যাদের আশ্রয় দিয়েছি, যাদের নিজের মনে করেছি, তারা সবাই আমার শত্রু। আন্টি, সত্য কথা কখনো চাপা থাকে না, একদিন না একদিন সেটা সামনেই আসবে। আর তাই আজ আপনাদের সামনে আপনাদের নিয়তি। আরিয়ান মাইশার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি জানি আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, কিন্তু আজ থেকে কেউ আর তোমাকে কোনো আঘাত করতে পারবে না, কোনো বাজে কথাও বলতে পারবে না। মাইশার চোখে জল, ভয়, ঘৃণা আর একটা ফোঁটা অজানা ভবিষ্যৎ। পেছনে রাশেদ খানকে হাত করা পরানো হয়। সে ছেলের দিকে তাকিয়ে চিৎকার করে আর বলে, তুই আমার ছেলে না। আর ইভান, আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধে শত্রুতা, তোকে আমি দেখে নেব। পেছন থেকে রায়হান সিদ্দিকী বলে ওঠে, পাপ কখনো কাউকে ছাড়ে না। শুরু থেকেই তুই এক খেলাড়ি ছিলি, খেলতে খেলতে তুই ভুলেই গিয়েছিলি রাশেদ, সব খেলায় জয়ী হওয়া যায় না, একদিন না একদিন পাপের ঘোড়া পূর্ণ হয়, আর তখনই তার শাস্তি শুরু হয়। আরিয়ান মুখ ঘুরিয়ে থাকে, একবারও পেছনে না তাকিয়ে বলে ওঠে, এটাই তোমার সবচেয়ে বড় শাস্তি, তোমার নাম আমি বহন করব না। জেলের লোহার দরজা বন্ধ হওয়ার শব্দটা রাশেদ খানের কানে অনেক ভারী লাগে। একসময় যে মানুষটা টাকার জোরে, ভয়ের জোরে সবকিছু নিয়ন্ত্রণ করতো, আজ সে একা। সাবিহা বেগম দূরে দাঁড়িয়ে থাকে, মিডিয়া ক্যামেরার মানুষের চোখ সবকিছু এড়িয়ে, মুখ নামিয়ে। একসময় যে নারী অহংকারে মানুষকে ছোট করেছিল, আজ তার পাশে দাঁড়ানোর কেউ নেই। আরিয়ান দূর থেকে সব দেখে, চোখে ঘৃণা নেই, আনন্দও নেই, শুধু একটা ধরনের ভর মুক্তি। মা, আমি তোমার মতো চুপ থাকিনি, আমি সত্যটাকে শুধু সামনে এনেছি। সে ধীরে নিঃশ্বাস ছাড়ে। মাইশা এসে পাশে দাঁড়ায় আর বলে, সমস্ত লড়াই শেষ এবার। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে বলে, শেষ না, শুধু মিথ্যেগুলো ধরা পড়েছে। মাইশা তার দিকে তাকায়, চোখে কষ্ট আছে কিন্তু তাতে আর আগুন নেই। তানিশা চুপ করে বসে আছে। ইভান তার সামনে এসে দাঁড়ায়। আর কখনো অন্যের ক্ষতি করতে চেও না, কারণ ঘুরে ফিরে সেই পাপটা নিজের উপরে চলে আসে। তানিশা মাথা নাড়ে, কাঁপা কাঁপা গলায় বলে, যদি সেদিন তুমি না আসতে তাহলে কি হতো? আমি আসতামই কিছু মানুষকে ফেলে দেওয়ার জন্য না, আমি আসতামই কিছু মানুষকে ফেলে দেওয়ার জন্য না, রক্ষা করার জন্য পাঠানো হয়। তানিশার চোখ জল ভিজে ওঠে। ইভান সাইডে থেকে বলে ওঠে, আমি যেমনটা মাসিকে রক্ষা করেছি ছোট বোনের মতো সব সময়। তোমাদের বাড়িতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে মাইশাকে রক্ষা করা। হিংসা কখনো মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না। সবকিছু ভুলে সুন্দর একজন মানুষ হও। রায়ান সিদ্দিক দূরে দাঁড়িয়ে ছিল। সব শেষ দেখে সে চুপচাপ ঘুরে চলে যেতে চায়। তখনই আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে আর রায়ান সিদ্দিকের সামনে দাঁড়িয়ে বলে, আপনি কি সন্তুষ্ট? রায়ান একটু থামে, তারপর বলে, প্রতিশোধ মানুষকে সুখী করে না, কিন্তু সত্য মানুষকে মুক্তি দেয়। সে আর একবারও পেছনে তাকায় না, ধীরে ধীরে চলে যায়। সূর্য ডুবে যাচ্ছে। আরিয়ান আর মাইশা পাশাপাশি দাঁড়িয়ে। আমি কি পারবো সব ছায়া পেরিয়ে সামনে এগিয়ে যেতে? আরিয়ান ধীরে তার দিকে তাকায় আর মাইশার হাত দুটো ধরে বলে, ছায়া থাকবে, কিন্তু আমরা আর ওইটার ভেতরে থাকবো না। মাইশা হালকা একটা হাসি দিয়ে আরিয়ানের হাতটা আঁকড়ে ধরে রাখে। আরিয়ান মাইশাকে আরেকটু কাছে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে শক্ত করে। দূরের শহরে আলো জ্বলে ওঠে, প্রতিশোধ শেষ হয় একদিন, কিন্তু সত্য থেকে যায়। আর যারা সত্য বেছে নেয় তারা আর ছায়ায় বাস করে না। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।